স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের কিছু টিপস শিখছিলাম। গত ক্লাসে 5টা টিপস শিখেছিলাম। আজকে আমরা বাকি টিপসগুলো শিখব। সেই টিপসগুলো এখন আমরা নাম্বার 6 টিপস শিখব। টিপস নাম্বার 6। আচ্ছা, এইটা হলো, ধরো তোমার একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের মধ্যে পেসিভ আছে, পেসিভ সাবজেক্ট আছে। তাহলে পেসিভ সাবজেক্ট থাকলে তোমাকে কি করতে হবে? পেসিভ সাবজেক্টযুক্ত সেন্টেন্সে ভার্বের আগে গ্যাপ আছে, এখানে একটা ভার্ব আছে, সাপোজ এখানে ভার্ব আছে, তখন তুমি কি করবে? তখন তুমি পেসিভ সাবজেক্ট থাকলে তখন তুমি ভার্বের গ্যাপের মধ্যে বি প্লাস মানে বি ভার্ব আমি লিখে দিই, বি ভার্ব। এটা টিপসটা হলো বি ভার্ব প্লাস ভার্ব 3, বি ভার্ব প্লাস ভার্ব 3 বসবে। আচ্ছা, তো বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমি ওয়ারটাকে লিখে ফেলছি, ওয়াজ, ওয়ার। ওকে, আবার কখনো শুধু বিও বসবে, শুধু বিও বসে, সেক্ষেত্রে বি এর আগে শেল, উইল, শুড, উড এগুলো বসবে। শেল, উইল, শুড এই কটা বসতে পারে। শুড, উড, ক্যান হতে পারে, আবার ক্যান হতে পারে। হ্যাঁ, এগুলো বসতে পারে। আর অবশ্যই কি হবে? B3 হবে, B3। তাহলে বি ভার্বগুলো আমরা জানলাম। বি ভার্বগুলো কিভাবে হতে পারে? অ্যামিজার হতে পারে, ওয়াজওয়ার হতে পারে, শেল, উইল, ক্যান, কুড, শুড এগুলো হতে পারে। হ্যাঁ, আর অবশ্যই ভার্বটা বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন কাম থাকলে কাম, কেম, কাম 3 নাম্বারটা। আবার গো থাকলে গো, ওয়েন্ট, গন, তাই না? গো, ওয়েন্ট, গন 3 নাম্বারটা। তাহলে ভার্ব 3 বসবে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, ম্যাম আমি তো পেসিভ সাবজেক্টে চিনি না, আমি কিভাবে এই রুলস অ্যাপ্লাই করব? তাহলে তোমার এই পেসিভ সাবজেক্ট জানার নিয়ম হলো, পেসিভ সাবজেক্টটা কি? পেসিভ সাবজেক্টটা হলো কোনো কাজ নিজে নিজে করতে পারে না, সে অক্ষম, অকর্মণ্য বা অলস বলতে পারে, বা অক্ষম হতে পারে। অক্ষম বললে সবচেয়ে ভালো হয়। অক্ষম, সে নিজে কাজটা করে না, অন্যের দ্বারা করে বা অন্যের দ্বারা পরিচালিত হয়, তাহলে সে হলো পেসিভ সাবজেক্ট, সে হলো অক্ষম। তাহলে দেখো, আমি যদি একটা সেন্টেন্স লিখি, দ্য গভর্নমেন্ট take necessary steps অথবা measures to solve, এখানে আমি 2 ব্র্যাকেটে রাখলাম গ্যাপের মধ্যে, solve the problem। ওকে, আমি এটা গ্যাপ দিলাম, পুরা এটা গ্যাপ দিলাম, আর এইটা ব্র্যাকেটে দিলাম, এই ভার্বটাকে ব্র্যাকেটে দিলাম। আমাদের এই ভার্বটাকে নিয়ে কাজ করবো। আচ্ছা, তাহলে এখানে দেখো দ্য গভর্নমেন্ট, এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে আমাদের অবজেক্ট আছে, তাই না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে। এইটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তার মানে সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে একটা ভার্ব আছে আর একটা ভার্ব এখানে আছে। আমি বলছি দ্বিতীয় ভার্বের আগে যদি উদ্দেশ্য বোঝায় তখন টু বসবে, তাই না? তার আগে রুলসের মধ্যে এরকম ছিল, 5 নাম্বার রুলসে ছিল এইটা। তাহলে এখন তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সরাসরি গভর্নমেন্ট কি করতে পারে? গভর্নমেন্ট অ্যাক্টিভ, এইটা হলো অ্যাক্টিভ সাবজেক্ট, সে নিজে কি করতে পারে? প্রবলেমটা সলভ করতে পারে। কিন্তু আমি যদি এটা ঘুরিয়ে দিই, দ্য প্রবলেম, এখন প্রবলেমকেই যদি সলভ করতে বলি, প্রবলেমটা আগে নিয়ে আসি। দ্য প্রবলেম, এইখানে গ্যাপ আছে, আমাদের সলভ করতে হবে প্রবলেমটাকে। প্রবলেম ড্যাশ সলভ ভেরি সুন, তাই না? এখন এই প্রবলেম কি নিজে নিজে সলভ করতে পারে? প্রবলেম কি কখনো নিজে নিজে সলভ হয়? প্রবলেমকে কেউ না কেউ সলভ করতে হয়।
তাহলে এখন আমরা কি করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমাদের ফর্মুলাটা কি ছিল, যদি ফেসিভ সাবজেক্ট যদি ফেসিভ সাবজেক্ট হয়, আমাদের সাবজেক্ট যদি কি হয় পেসিভ হয়, পেসিভ মানে অক্ষম হয়, তাহলে আমাদের হবে কীরকম ফর্মুলা বলছিলাম, বি বার মানে টু বি বার বি প্লাস বার বি থ্রি, বি মানে বি বার আর বি থ্রি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা এখানে দিব অ্যামিজার ওয়াজ ওয়ার অথবা শুধু বি, এরপরে বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখো আমরা কখন অ্যামিজার, কখন ওয়াজ ওয়ার, কখন শুধু বি বসাবো, বা বি এর আগে উইল, শেল, ক্যান, কুড, শুড এগুলো বসাবো কি না। আচ্ছা, এই দেখো ভেরি সুন শব্দটা আছে, এইটা এটা আমাদের একটা ইঙ্গিত আছে, ভেরি সুন, শীঘ্রই। তাহলে শীঘ্রই সময়টা এখনও আসেনি, শীঘ্রই সময়টা আসেনি মানে শীঘ্রইটা আমাদের সামনে। আমি যেই সময়ে এখন বিলং করতেছি, যেই সময়ে অবস্থান করতেছি, সেই সময়ের পরে সময়টা আসবে, যে সময়টা এখনও আসেনি। তাহলে এটা ফিউচার টেন্স। ফিউচার হলে আমাদের শেল, উইল, ক্যান, কুড, মে, মাইট এগুলো বসে। তাহলে আমাদের আমরা লিখব উইল বি, উইল বি সল্ট, উইল বি সল্ট, তাই না। অথবা আমরা ফিউচার টেন্স শুড দিয়ে আমরা ইঙ্গিত করি, শুড বি সলভ, প্রবলেমটি খুব শীঘ্রই সলভ করা উচিত, অথবা শীঘ্রই সলভ করবে, সলভ হবে বা সলভ করবে, এরকম বোঝায়। আচ্ছা, তাহলে আমরা শেল বি, উইল বি, উড বি ফিউচার টেন্স হলে আমরা বসাবো, যদি এখানে এরকম থাকতো দ্য প্রবলেম, আমি প্রবলেমটা আরও সুন্দর করে লিখি, দ্য প্রবলেম, তারপরে গ্যাপ সলভ, এই ভেরি সুনের জায়গায় আমি দিলাম ইয়েস্টারডে, দিলাম ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে কি আগে, অতীতকাল, অতীতকাল হলে মানে গতকাল, আমার এই আজকের সময় থেকে আগের সময়, অতীতকাল হলে এখানে হয়ে যাবে পাস্ট টেন্স। তাইলে প্রবলেম থার্ড পারসন সিঙ্গুলার, আমি ওয়াজ দিব, ওয়াজ, তারপরে এটা বি থ্রি হয়ে যাবে, সলভ হয়ে যাবে, তাই না, এরকম। আচ্ছা, তাহলে 6 টিপস কী ছিল, পেসিভ সাবজেক্ট হলে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, বি বার প্লাস বি থ্রি। ওকে, আমরা সামনে অগ্রসর হই। আমাদের সেন্টেন্সে যদি কিছু প্রিভিয়াস মানে আমি পাস্ট বলি, ফার্স্ট থাকে, সিমটম থাকে, ফার্স্ট টেন্সের সিমটম থাকে, পাস্ট টেন্সের এটা 7 ফর্মুলা, পাস্ট টেন্স এর সিমটম, সিমটম মানে কি লক্ষণ। আচ্ছা, যদি সিমটমগুলো থাকে পাস্ট টেন্সের, কী কী পাস্ট টেন্সের সিমটমগুলো কি, যেমন ওয়ান্স, তারপরে ওয়ান ডে, লাস্ট নাইট মানে লাস্ট প্লাস যে কোনো টাইম, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এরকম। তারপরে প্রিভিয়াস, তারপরে এইগো, বিফোর, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স শুধু ওয়ান্সও হবে, আবার ওয়ান্স আপন এ টাইম হতে পারে, ওয়ান্স আপন আ টাইম, এই ধরনের যদি কি পাস্ট টেন্সে সিমটম থাকে, তখন আমরা চোখ বন্ধ করে আমরা ভাববো এটা অতীতকালের কোনো একটা ঘটনা, এবং তখন আমাদের এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। ফর্মুলাটা কি, ভার্বটা কি হবে, ভার্ব টু হবে, ভার্বটা টু হয়ে যাবে, ভার্ব টু ফর্মে চলে যাবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হলো হি কেম, আমার ছিল এরকম গ্যাপ, তারপরে কাম, তারপর হোম, তারপরে আছে ইয়েস্টারডে। এখানে আমি ইয়েস্টারডে দিই না, তো ইয়েস্টারডে অতীতকালে, এরকম একটা ধরো ইয়েস্টারডেও আছে, ইয়েস্টারডে, হি কাম হোম ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে এটা অতীতকালের একটা কি সিমটম দেখতে পাচ্ছি, তাহলে অতীতকালের সিমটম থাকাতে আমাদের কামটা কি হয়ে যাবে, কামটা কেম হয়ে যাবে, কেম। এই যে বি টু কাম, কেম, কাম, এই যে কাম হলো B1, তারপরে কেম হলো B2 আর কাম
B3, তাহলে আমাদের এটা হবে কাম কেম কাম B2 হবে, তাই না? তাহলে হি কেম হোম ইয়াস্টারডে, এই যে, অথবা যদি ইয়াস্টারডে না থেকে এ দু হতো, হি কাম হোম এ গো, হ্যাঁ, অথবা ওয়ান ডে আছে, ওয়ান ডে হি কাম হোম, তাহলে ওয়ান ডে হি কেম হোম হবে। অ্যান্সার কী হবে? ওয়ান ডে হি কেম হোম। তাহলে এই যদি পাস্ট টেন্সের এরকম সিমটমগুলো থাকে তাহলে আমরা কি করব? আমরা চোখ বন্ধ করে ভার্বটাকে ভার্ব টু করে ফেলব। এটা ছিল আমার 7 নাম্বার টিপস। এখন আমরা 8 নাম্বার একটা টিপস আমরা জেনে নিই, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বগুলো। আমরা কি জানি অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে যখন ভার্বকে বিশেষিত করে, যখন অ্যাডজেক্টিভকে বিশেষিত করে, যখন অ্যাডভার্ব নিজেকেও বিশেষিত করে, তখন সেই ওয়ার্ডটাকে কী বলা হয়? অ্যাডভার্ব বলে। ঠিক আছে? তাহলে এই অ্যাডভার্বগুলোর কিছু সব অ্যাডভার্ব না, অ্যাডভার্বের একটা আছে, ধরো একটা গ্রুপ আছে, এই গ্রুপটা যদি থাকে, গ্রুপটার নাম হচ্ছে, আমাদের টিচাররা আমাদেরকে শিখেছিলেন যে এই গ্রুপটার নাম হলো আজরাইল, মানে মুখস্থ রাখার জন্য, মনে রাখার জন্য আজরাইল গ্রুপ বলা হয় এটাকে, আজরাইল। আজরাইল গ্রুপ, আজরাইল, হ্যাঁ, আজরাইল গ্রুপ, হ্যাঁ, ঠিক আছে। তা এই আজরাইল গ্রুপের সদস্য যদি কোনো অ্যাডভার্ব হয় তখন আমরা কোন টিপসটা ফলো করবো? আচ্ছা, এখন আজরাইল দিয়ে কী হয়? যেমন এ ফর অলরেডি, এই শব্দগুলো যদি থাকে, অলরেডি, জে ফর জাস্ট, আর এ জে ফর জাস্ট নাও, আর ওয়াই দিয়ে ইয়েট, এই যে ই দিয়ে এবার, আর বাকি আছে এল দিয়ে লেটলি, তাই না? তাহলে এই যে শব্দগুলো অলরেডি, ইয়েট, জাস্ট নাও, এভার, লেটলি, এই শব্দগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, তখন আমরা এই টিপসটা ফলো করব। আমাদের টিপসটা কি হবে বা এই প্যাটার্নটা ফলো করব? সেটা হলো হ্যাভ অথবা হ্যাজ প্লাস B3, হ্যাভ হ্যাজ প্লাস B3, মানে হচ্ছে এইটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাটার্ন কি হলো? প্যাটার্ন কি আমরা জানি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, তাই না? ওখানে তাহলে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবশ্যই কি থাকে? এই শব্দগুলো থাকে। এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হলো অলরেডি, জাস্ট নাও, লেটলি, এভার, ইয়েট, ও আমি আরেকটা সদস্যকে বাদ দিয়ে ফেলেছিলাম, এই যে এখানে রিসেন্টলি, হ্যাঁ, এগুলো কয়টা? তাহলে 1 2 3 4 5 6 7টা, এই 7টা ওয়ার্ড নিয়ে একটা কি গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপটার নাম আজরাইল গ্রুপ, মুখস্থ রাখার জন্য। এই আজরাইল গ্রুপের কোনো সদস্য যদি থাকে কোনো সেন্টেন্সে, চোখ বন্ধ করে তোমরা হ্যাভ হ্যাজ দিবা, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে নিবা। তখন আর কথা হলো হ্যাভ কখন বসাবা? হ্যাভ হলো সব ক্ষেত্রে হ্যাভ বসাবা, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অথবা কোনো নাম হলে, মানে হি শি ইট অথবা কোনো নাম, একটা নাম যদি থাকে তখন হ্যাজ বসাবা, বাকি ক্ষেত্রে হ্যাভ বসাবা, ঠিক আছে? আর যদি পেসিভ আকারে থাকে, বাই যুক্ত কিছু থাকে, বাই মিস্টার করিম বা এরকম যদু মধু যদি থাকে, তখন আবার একটু হবে, সমস্যা হয়ে যাবে। তখন এখানে হ্যাভ অথবা হ্যাজের পর একটা বিন বসিয়ে দেবা, হ্যাভ অথবা হ্যাজের পর একটা বিন বসাবা। এখন আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি কেমন হবে। তাহলে দেখো, যদি আমাদের এরকম থাকে
come, here, just now. হ্যাঁ, এই যে এরকম একটা আছে, হি কাম হিয়ার জাস্ট নাও। যে জাস্ট নাও আমি বলছিলাম, জাস্ট নাও হলো একটা সদস্য, ওই যে আজরাইল গ্রুপের সদস্য। তো আজরাইল গ্রুপের সদস্য একটা আছে জাস্ট নাও। তখন আমরা এখানে অ্যান্সারে কি লিখবো? আমাদের অ্যান্সারটা হবে, রাইট ফর্ম ভার্ব হবে, হি এর সাথে হ্যাজ বসবে। আমি বলছি হি, শি, ইট যদি হয় তাহলে হ্যাজ কাম, হি হ্যাজ কাম হিয়ার জাস্ট নাও। আর যদি এরকম থাকে, আমি বললাম যদি পেইসিভ থাকে তখন কি হবে? তাহলে যদি এরকম হয়, দ্য ওয়ার্ক ডু অলরেডি। আচ্ছা, দ্য ওয়ার্ক ডু অলরেডি। আচ্ছা, এখন এই অলরেডি আছে, ওই যে আজরাইল গ্রুপের সদস্য অলরেডি আছে, তাহলে আমরা কি করব? হ্যাভ হ্যাজ প্লাস B3 বসাবো। কিন্তু এখন কথা হলো, এই যে ভার্ব পেইসিভ, ভার্বটা কি সাবজেক্টটা পেইসিভ আকারে আছে। ওই যে আমরা শিখেছিলাম, সাবজেক্ট যদি পেইসিভ হয় তখন আমাদের কি করতে হবে? এমিজার প্লাস B3 হয়। এমিজার মানে বি ভার্ব প্লাস কি হয়? B3 হয়। আর বি ভার্বের একটা প্যাটার্ন বলছিলাম না, বি কি হয়? বিতে এম হয়, বিতে ইজ হয়, বিতে আর হয়, বিতে এগুলো পাস্ট টেন্স হয়, ওয়াজ হয়, ওয়ার। আর কি হয়? এটা বি ভার্বটা বিন হয়, বিন পাস্ট পার্সেল ফর্মে গিয়ে পাস্ট পার্সেল ফর্মে বিন হয়, তাই না? তাহলে আমরা B3, আমরা বলছি B3, তখন বিন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমি এটা কি করব? এটাকে আমরা সরাসরি, এটা এমনি তো এটা অলরেডি ডান করা হয়েছে, তা কে ডান করেছে এটা আমরা জানি না, তাই না? তাহলে আমরা কি লিখবো এইখানে? এটা পেয়েছি, যেহেতু এটা নিজে কাজটা করতে পারে না, কাজটা নিজে নিজে সংগঠিত হতে পারে না, অন্যের দ্বারা সংগঠিত হয়, তখন আমরা এরকম লিখবো যে দ্য ওয়ার্ক থার্ড পারসন, এবং এটা সিঙ্গুলার নাম্বার, একটা ওয়ার্ক বোঝা যাচ্ছে, তাহলে হ্যাজ বসবে। আর এই যে এইখানে পেসিভ, একটা পেসিভ ইয়ের জন্য, পেসিভ সাবজেক্টের জন্য পেসিভ আরেকটা ফর্ম আনবো, বি এর পেসিভ ফর্ম বিন। ঠিক আছে, বি এর পেসিভ ফর্ম বিন, মানে এটাও B3 করে নেব, এবং এই যে আমাদের মেইন ভার্ব এটাকে আমরা B3 করবো, ডান করবো, ডান। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান অলরেডি। ঠিক আছে, তাহলে আমরা জানলাম রাইট ফর্ম অফ ভার্বের সবগুলো টিপসে আমরা জেনে নিলাম। আর আমি বলেছিলাম SSC লেভেলের জন্য একটু ডিফারেন্ট হয়, সেই ডিফারেন্ট কৌশলগুলো আমি বলবো। আমি এখন SSCদের জন্য একটু কী কৌশল অবলম্বন করতে হবে সেটাও বলে দিচ্ছি। যেমন সেই কৌশলটা হচ্ছে, এখন SSCদের জন্য একটা কৌশল, তাদের কী করতে পিক আপ করতে হবে এইখান থেকে। হ্যাঁ, ধরো একটা শব্দ আছে হলো, যেমন একটা শব্দ আছে বেস্টো, আরেকটা শব্দ আছে প্রোভাইড, প্রোভাইড শব্দটা, আরেকটা আছে কি বললাম? প্রোভাইড। তারপরে একটা শব্দ আছে আফটার, লুক। হ্যাঁ, এরকম এই তিনটা শব্দ দিয়ে আমি এখন তিনটা সেন্টেন্সকে নিয়ে কাজ করি। যেমন আছে, আচ্ছা, এখন তোমাদেরকে মনে রাখতে হবে বেস্টো মানে নিয়ম হলো, SSC লেভেলের জন্য রুলসগুলো একটু কঠিন আমার মনে হয়। সেটা হচ্ছে তোমরা সেক্ষেত্রে তোমাদেরকে ইডিয়ম অ্যান্ড ফ্রেজগুলো ভালো জানতে হয়, এমনও তোমাদের প্রভাব জানতে হয় বিভিন্ন ক্ষেত্রে। তাহলে তোমরা যদি প্রভাব জানো, অনেকগুলো প্রভাব আছে, কিংবা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আছে, কিংবা ফ্রেজাল ভার্ব আছে, ফ্রেজাল ভার্ব। যেমন একটা ফ্রেজাল ভার্ব, এই যে এটার কথা বলি আগে, এটা লুক আফটার। লুক আফটার মানে হলো দেখাশোনা করা। হ্যাঁ, যদি এরকম থাকে একটা সেন্টেন্স আছে, ধরো ইউ শুড, অথবা ইউ আছে, আর নেই, এখানে আছে হ্যাঁ লুক আছে, লুক। তারপরে পরে আছে আফটার ইউর প্যারেন্টস, তাই না? এরকম আছে। সাপোজ
ইউ লুক আফটার ইউর প্যারেন্টস। তাহলে এই যে লুক আমরা জানি, লুক নাই সরি, তোমাদের তো গ্যাপ থাকবে, আমি ভুল বলছি, তোমাদের এরকম গ্যাপ আছে, আর আফটার আছে ইউ। তো তোমরা এখন জানো যে লুক আফটার মানে দেখাশোনা করা, যেহেতু প্যারেন্টস, তাহলে এমনি তো কি নির্দেশ আছে সন্তানদেরকে কী করতে হবে, বাবা মাকে টেক কেয়ার করতে হবে, তাই না? তাহলে দেখাশোনা করতে হবে। তাহলে তুমি চোখ বন্ধ করে তখন লুক বসিয়ে দিবে, আফটার দেখে তুমি লুক বসাতে হবে। তার মানে তো ফ্রেজাল ভার্ব জানতে হবে, তোমার ফ্রেজাল ভার্বগুলো জানতে হবে। যেমন এখানে যদি থাকতো, এখানে আছে টেক আর এখানে আছে কেয়ার, কেয়ার শব্দটা আছে, তাহলে তোমরা জানো টেক কেয়ার মানে যত্ন নেওয়া, তাহলে তোমরা লিখতে টেক, তাই না? এইভাবে তোমরা করবে, করে নিতে হয়, বুঝে নিতে হবে, ফ্রেজাল ভার্বগুলো জানতে হয়, জানলেই তুমি বসাতে পারবে। বেস্ট টু, এরকম আবার যেমন প্রেপোজিশন জানতে হয়, কতগুলো ভার্ব, কোন ভার্বের পরে কোন প্রেপোজিশন বসে, যেমন লুকের পরে আফটার বসে, টেকের পরে কেয়ার বসে, আর বেস্ট টু, বেস্ট টুর পরে কি বসে, অন অথবা আপন বসে, অন অথবা আপন। যদি এরকম থাকে আল্লাহ ড্যাশ অন আস, আস না, এখানে আরেকটু আমি অবজেক্ট দিই না, কি দিতে পারি, আমরা কি বলি এটাকে, দয়া করো না, পিটি দিই, পিটি অন আস, এখানে আছে অবজেক্ট আছে, সাবজেক্ট, এখানে একটা বার বসবে, তারপরে অবজেক্ট, তারপরে কার উপরে, আল্লাহ কার উপরে দয়া করেছেন, আমাদের উপরে, অন আছে অথবা এখানে আপন আছে। হ্যাঁ, তখন আমরা কি করব, আমরা জানি যে অন অথবা আপনের আগে বেষ্ট হয়, তাহলে বেষ্টু কি প্রনাউন নেয়, আসলে কি প্রেপোজিশন গ্রহণ করে, বেষ্টুর পরে অন অথবা আপন প্রেপোজিশন হয়। তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে বেষ্ট দিব, এখান থেকে চুজ করো বেষ্ট, ঠিক আছে? আবার যেমন এই যে প্রোভাইড, প্রোভাইড মানে সরবরাহ করা, তাই না? সরবরাহ করা, দেওয়া, তাহলে প্রোভাইডের পরে উইথ বসে, প্রোভাইডটা কোন প্রপোজিশন গ্রহণ করে, উইথ প্রপোজিশন গ্রহণ করে। তাহলে তোমরা যদি জানো যে প্রোভাইডের পরে সবসময় উইথ প্রপোজিশন বসে, তখন তোমরা কি করবে, যখন উইথ থাকবে, কোনো একটা সাবজেক্টের কোনো একটা সেন্টেন্সের মধ্যে গ্যাপের পরে উইথ আছে, এখানে একটা গ্যাপ, তারপর পরে একটা উইথ আছে, তখন তোমরা কি লিখবে, প্রোভাইড লিখবে, তখন তোমরা কি লিখবে, প্রোভাইড, তাই না? এরকম, তাহলে এগুলো তোমাদের জানতে হবে। এটা হলো একটা টেকনিক, যে প্রেপোজিশন কোন ভার্বের পরে কোন প্রেপোজিশন হয় সেইটা জানার জন্য ফ্রেজাল ভার্বগুলো জেনে নেওয়া। দ্বিতীয়ত হলো তারপরে দ্বিতীয়ত যেমন আরেকটা টেকনিক হচ্ছে, এই যে আগে জানলাম যে দুইটা ভার্ব যদি থাকে পাশাপাশি, তখন ভার্বের সাথে আইন যুক্ত করে নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তবে আরেকটা টেকনিক আছে, যদি প্রেপোজিশন অফ, ফর অথবা ইন হয়, এগুলোর পরে সবসময় আইনযুক্ত হবে, তবে যদি অফ অথবা অফ থাকে, বিশেষ করে অফের পরে ভার্বের সাথে অনেক সময় ভার্বটাকে কি নাউনে নিয়ে যেতে হবে, এইটাও আইনযুক্ত করলে নাউন হবে, অনেক সময় শানযুক্ত করতে হয়, ঠিক আছে? যেমন ফরমেশন, ফর্ম আছে, যেমন তোমার ওখানে ভার্ব ছিল, এখানে ছিল একটা ভার্ব ফর্ম, হ্যাঁ, তোমাকে করতে হবে ফরমেশন, ফরমেশন এই বা ইয়াতে নিয়ে যেতে হবে, প্যাটার্নে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে, নাউনের একটা নাউন করার একটা আছে, যে গ্রামাটিক্যাল রুলস হলো, কোনো একটা ভার্বকে কোনো একটা ভার্বকে যখন আমরা নাউনে পরিণত করব, তখন আইনজি যুক্ত করি, অথবা এরকম টিআইওএন শান, অথবা এসআইওএন শান, এরকম ডন যুক্ত করি কখনো, হ্যাঁ, এরকম এক একটা কী বলে এগুলোকে আমরা বলতে পারি যে সাফিক্স, কতগুলো সাফিক্স ব্যবহার করেও আমরা কি করি, ভার্বকে নাউন করে ফেলি, ভার্বকে নাউন করি। তাহলে এই প্যাটার্নগুলো তোমাদেরকে জানতে হবে, বা এই সিস্টেমগুলো, এই গ্রামাটিক্যাল রুলসগুলো জানতে হবে, কিভাবে নাউন থেকে নাউনকে ভার্বে পরিণত করা, কিভাবে ভার্বকে অ্যাডজেক্টিভে পরিণত করা, কিভাবে ভার্বকে অ্যাডভার্বে পরিণত করা। ধরো এখানে আছে, যেমন তোমার একটা ভার্ব ছিল
যেমন কুইক ছিল, না কুইক তো অ্যাডজেক্টিভ, তোমার ভার্ব ছিল যেমন লেট ছিল, হ্যাঁ লেট, তোমার একটা ভার্ব আছে লেট, তুমি এখানে অ্যাডভার্ব করবে এটাকে লেটলি। তোমাকে যদি ভার্ব প্যাটার্নে রাখলে এটা হয় না, তখন তোমাকে লেটলি এরকম করে নিতে হবে। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব এখানে থাকবে ঠিকই, তোমাকে বিভিন্ন প্যাটার্নে চেঞ্জ করে নিতে হবে অর্থেও ঠিক রাখার জন্য, বাক্যের অর্থগুলো ঠিক রাখার জন্য বা প্যাসেজের অর্থ ঠিক রাখার জন্য। আরেকটা বিষয় হলো, আরেকটা খেয়াল রাখবে, তোমরা করবে তোমাদের প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, বা হয়তো বা পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, মাঝখানে এসে প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, তারপর লাস্টে গিয়ে এটা ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে, ফিউচার টেন্স, ওগুলোও খেয়াল রাখতে হবে। কোথাও তোমার আছে শুধু একটা ভার্ব আছে কাম, কাম আছে, তোমাকে কখনো আছে ইউ শুড কাম ফরওয়ার্ড, ইউ শুড কাম, কাম, ইউ শুড কাম ফরওয়ার্ড, এখানে ফরওয়ার্ড ছিল, তোমাকে কাম বসেছ, শুধু কাম ফরওয়ার্ড, তোমাকে কী করতে হবে, এগিয়ে আসতে হবে। তো এগিয়ে আসতে হবে, আমরা বলি যে ইউ শুড কাম ফরওয়ার্ড, তোমার এগিয়ে আসা উচিত, তাই না? তখন এই শুড কামের আগে তখন আবার শুডও বসাতে হবে। হ্যাঁ, আবার কখনো এটাকে কী করতে হবে, ওই যে আমি বললাম পেসিভ সাবজেক্ট থাকলে পেসিভ ফর্মে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে এসএসসি লেভেলের স্টুডেন্টদেরকে অনেকগুলো দিক দেখতে হয়। এসএসসি লেভেলের জন্য আমার কাছে মনে হয় যে এসএসসি লেভেলের রাইট ফর্ম অফ ভার্বটা ইজি, এইচএসসি লেভেলের রাইট ফর্ম অফ ভার্বটা ইজি, আর এসএসসিদের জন্য একটু কঠিন, কারণ তাদের ছোট বয়সে অনেক কিছু চিন্তা করতে হয়, অনেক মাথা খাটাতে হয়। ওকে, তাহলে বন্ধুরা, আমার মনে হয় তোমাদেরকে আমি যে টিপসগুলো দিয়েছি এই টিপসগুলো তোমরা যদি গ্রহণ করতে পারো এবং তোমরা প্র্যাকটিস করো বেশি বেশি, তাহলে তোমরা তোমাদের পরীক্ষার খাতায় এটা যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা 10 on 10 অথবা 5 on 5 পাবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকো, আমি তোমাদের জন্য দোয়া করি, এসএসসিদের জন্য দোয়া করি, তোমরা যেন এই যে পরীক্ষা আসতেছে তোমরা অনেক ভালো করতে পারো। এইচএসসিরা আমার সাথেই থাকবে, তারা ইনশাল্লাহ তারাও ভালো করবে। ওকে, সে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। আল্লাহ হাফেজ।